আচ্ছা, আপনারা কি জানেন প্রতি 20 মিনিটে একটি করে জীব প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে? এইভাবে প্রতিদিন 50 থেকে 200টি, প্রতি বছর 20 থেকে 70,000 জীব প্রজাতি পৃথিবী থেকে সম্পূর্ণরূপে অবলুপ্ত হয়ে যাচ্ছে। সৃষ্টির আদিকাল থেকে যে সমস্ত জীব প্রজাতি পৃথিবীতে আবির্ভূত হয়েছে তার প্রায় 99%ই বিলুপ্ত হয়ে গেছে। অবশিষ্ট রয়েছে মাত্র 1%। পৃথিবী সৃষ্টির আদিকাল থেকে প্রায় 360 মিলিয়ন বছর ধরে জীবের বিবর্তন ঘটে চলেছে। ডাইনোসর প্রায় 66 মিলিয়ন বছর আগে ক্রিটেসিয়াস যুগের শেষে পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। সেরাস দাঁতযুক্ত বাঘ প্রায় 10,000 থেকে 12,000 বছর আগে উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে বিলুপ্ত হয়েছে। ডোডো পাখি আনুমানিক 1681 খ্রিস্টাব্দে মাদাগাস্কার পূর্বে ভারত মহাসাগরের উপর অবস্থিত মরিশাস দ্বীপ থেকে বিলুপ্ত হয়েছে। উলি ম্যামথ প্রায় 4,000 বছর আগে ইউরেশিয়া, উত্তর আমেরিকা এবং শেষ পর্যন্ত রাশিয়ার র্যাঙ্গাল আইল্যান্ড থেকে বিলুপ্ত হয়েছে। তাসমানিয়ান টাইগার 1936 সালে অস্ট্রেলিয়ার তাসমানিয়া থেকে বিলুপ্ত হয়েছে। প্যাসেঞ্জার পায়রা 1914 খ্রিস্টাব্দে উত্তর আমেরিকা, বিশেষত যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে বিলুপ্ত হয়েছে। জায়ান্ট গ্রাউন্ড স্লথ প্রায় 4,200 বছর আগে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে অবলুপ্ত হয়েছে। গোল্ডেন টোড প্রায় 1989 সালে সাল কোস্টারিকার মন্টে ভার্দে প্রদেশ থেকে বিলুপ্ত হয়েছে। এছাড়া এশিয়াটিক চিতা, দারকাক, গুয়াম মাছরাঙা, পিগমি, স্লথ, সুমাত্রার ওরাংওটাং, ব্রাউন স্পাইডার বানর, সাইবেরিয়ান বাঘ, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, ধূসর বাদুড় প্রভৃতি প্রাণী আগামী দিনে মানুষের অদূরদর্শিতার কারণে পৃথিবী থেকে অবলুপ্ত হতে চলেছে। এছাড়াও অগণ্য উদ্ভিদ প্রজাতি বর্তমানে এবং অতীতে পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়েছে এবং আগামী দিনে বিলুপ্ত হতে চলেছে। এবার আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে জীব প্রজাতির এই বিলুপ্ত কেন হয়? তাহলে বলা যায় বিভিন্ন জীবের এই বিলুপ্তি মূলত দুইভাবে হয়ে থাকে। কিছু প্রাকৃতিক কারণে, যেমন জলবায়ু পরিবর্তন, ভূমিধস, বন্যা, দাবানল, সুনামি, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূসংস্থানগত পীড়ন, মরুগ্রাস, বহির্জাগতিক বস্তুর আগমন ইত্যাদি। আবার মানুষের কিছু অবিবেচনাপ্রসূত কাজ, অবৈজ্ঞানিক কাজ, যেমন বাসস্থানের অবলুপ্তি এবং খণ্ডীকরণ, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, পরিবেশ দূষণ, অরণ্য ধ্বংস, কৃষিজমি সম্প্রসারণ, অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার, মাত্রাতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি, বন্যপ্রাণী শিকার, অপরিকল্পিত উন্নয়ন, অপর্যাপ্ত আইনি ব্যবস্থা, বিভিন্ন জীবের আন্তর্জাতিক ব্যবসা এবং আধুনিক প্রযুক্তিবিদ্যা ইত্যাদির কারণে বর্তমান সময়ে অত্যাধিক হারে বিভিন্ন জীব প্রজাতির বিলুপ্তি হয়ে চলেছে, যেটা একটি ভয়ঙ্কর সমস্যা এবং সমগ্র মানব জাতি, মানব সভ্যতার জন্য একটি খুব বড় থ্রেট। এইভাবে যদি জীববৈচিত্র্য বিনাশ করতে থাকে, অর্থাৎ জীবের ধ্বংস সাধন চলতে থাকে, তবে পৃথিবীর বাস্তুতন্ত্রের অবক্ষয় দেখা দেবে, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বাড়বে, জিনগত বৈচিত্র্যের অবক্ষয় হবে, সাংস্কৃতিক বৈচিত্র্য নষ্ট হবে, খাদ্যের যোগানের ঘাটতি দেখা দেবে এবং অর্থনৈতিক সংকট সৃষ্টি হবে। অর্থাৎ সমগ্র মানব সভ্যতা এবং পৃথিবী আগামী দিনে ধ্বংসের সম্মুখীন হবে। আমাদের এটা মেনে নিতে হবে যে পৃথিবীটা শুধু একা মানুষের জন্য নয়। এই পৃথিবীতে মানুষ সহ সকল জীব প্রজাতি সুষ্ঠু ও স্বাভাবিকভাবে নিজেদের অস্তিত্ব বজায় রাখার দাবি রাখে। তাই জীববৈচিত্র্য তথা জীবদের সংরক্ষণের জন্য কতগুলি পদ্ধতি আমাদের অবশ্যই মেনে চলতে হবে এবং আমাদের মনে রাখতে হবে। যেমন ইন সিটু সংরক্ষণ, অর্থাৎ বিভিন্ন বিপদগ্রস্ত জীব প্রজাতি তাদের নিজস্ব প্রাকৃতিক বাসস্থানে এবং প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করার যে ব্যবস্থা, তাকে ইন সিটু সংরক্ষণ বলে। এর মধ্যে রয়েছে জাতীয় উদ্যান অর্থাৎ ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অঞ্চল, গেম রিজার্ভ, পবিত্র গাছ ও বনবীথি, পবিত্র জলাশয় এবং উপকূলীয় সামুদ্রিক সুরক্ষিত অঞ্চল। ইন সিটু সংরক্ষণের উদাহরণ হিসেবে বলা যায় রয়্যাল বেঙ্গল টাইগারকে সুন্দরবন ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এক্স সিটু সংরক্ষণের মাধ্যমে কোনো উদ্ভিদ বা প্রাণী প্রজাতিকে তার নিজস্ব আবাসস্থলের বাইরে কৃত্রিমভাবে বাসস্থান তৈরি করে সংরক্ষণ করা যেতে পারে। এর মধ্যে রয়েছে বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, ক্রায়ো সংরক্ষণ, জার্ম প্লাজম,
অ্যাকোয়ারিয়াম, জাদুঘর, হার্বেরিয়াম, জিন ভান্ডার, বিচ ব্যাংক এবং টিস্যু কালচার। এক্স সিটু সংরক্ষণের উদাহরণ হিসেবে বলা যেতে পারে দার্জিলিং হিমালয়ের অরণ্যে বসবাসকারী রেড পান্ডাকে দার্জিলিং চিড়িয়াখানায় এক্স সিটু সংরক্ষণের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও বর্তমানে জীববৈচিত্র্য সংরক্ষণ একটি আন্তর্জাতিক স্তরের বিষয়বস্তু এবং সমগ্র পৃথিবীব্যাপী একটি সমস্যা। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে আয়োজিত বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট ছিল জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে প্রথম পদক্ষেপ, যা ইউনাইটেড নেশনস কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি নামে পরিচিত। বর্তমানে কিছু আন্তর্জাতিক সংস্থা জীববৈচিত্র্য সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। সেগুলি হলো IUCN। এরা রেড ডেটা বুকের মাধ্যমে অবলুপ্ত, বিপন্ন এবং লুপ্তপ্রায় জীব প্রজাতিদের একটি বিশদ তালিকা প্রকাশ করে। গ্রিন ডাটা বুক, যেটি ইউনাইটেড নেশনস এবং ওয়ার্ল্ড ব্যাংক যৌথভাবে প্রকাশ করে, যেখানে নির্দিষ্ট অঞ্চলের সংরক্ষিত, বিরল ও বিপদগ্রস্ত উদ্ভিদের নাম এবং তাদের সংরক্ষণ পদ্ধতি লিপিবদ্ধ করা থাকে। এছাড়া ব্লু ডাটা বুকের মাধ্যমে নিজ বাসভূমিতে বিপন্ন বা ঝুঁকিপূর্ণ জীব প্রজাতিদের অন্তর্ভুক্ত করা হয়। অন্য আরেকটি সংস্থা হলো WWF। এছাড়া কিছু আন্তর্জাতিক সংস্থা বর্তমান সময়ে জীববৈচিত্র্য সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। সেগুলি হলো ট্রাফিক, সাইটস, CI, গ্রিনপিচ, NRDC, ইউনেস্কো, ICSU, UNEP, UNFCC, নাগভা, GEF এবং WCMC। এই সমস্ত আন্তর্জাতিক সংস্থা বর্তমান সময়ে জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এবং আমাদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য কাজ করে চলেছে। সবশেষে এটাই বলার, মানুষ তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওষুধের জন্য সরাসরি প্রকৃতি তথা জীব প্রজাতির উপর নির্ভরশীল। আজ যদি পৃথিবীর জীববৈচিত্র্য তথা বিভিন্ন জীব এইভাবে বিনষ্ট হতে থাকে, তবে আগামী দিনে মানুষসহ মানব সভ্যতার অস্তিত্ব চরম সংকটের সম্মুখীন হতে চলেছে। তাই বিভিন্ন বৈজ্ঞানিক ও বাস্তবসম্মত কর্মসূচির মাধ্যমে নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের জীব প্রজাতিদের সংরক্ষণ এবং জীব প্রজাতিদের সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা অবশ্যই আমাদের করা উচিত।